সালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, 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 শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। এখন। ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সবাই কেমন আছেন? জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাই কি বুয়েটের না বাইরের কেউ আছে? সবাইকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, এটা কোনো ক্লাস না, জাস্ট একটা কোশ্চেন আনসার সেশন বা কার কি জানার আছে কিছু এই ধরনের। তো ওই জন্য মানে আমি এখানে লেকচার দিব, সবাই শুনবে এরকম না আসলে। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আচ্ছা, আমি প্রথমে আমার পরিচয় দিই। অনেকে হয়তো আমাকে চিনেন বা ফেসবুক থেকে জয়েন করেছেন। আমার নাম মোহাম্মদ আব্দুস সবুর। আমি বুয়েট মেকানিক্যাল 13 ব্যাচ 2018 সালে পাশ করি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তারপরে চুয়েটে লেকচারার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম মেকাট্রনিক্স ডিপার্টমেন্টে। এরপর ঢাকা ইউনিভার্সিটিতে আবার জয়েন করি লেদার ইনস্টিটিউটে। সেখানে লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরে আবার এখন শিক্ষা ছুটিতে কিংফার বিশ্ববিদ্যালয়ে আছি। থার্ড সেমিস্টার আমার শুরু হয়েছে, মানে এক বছর শেষ হয়েছে, সেকেন্ড ইয়ার শুরু হয়েছে আর কি। তো এই হলো আমার পরিচয়। আর কিংফারে আহ নিয়ে যদি কিছু বলি, যে আমি গত বছর যখন অ্যাডমিশন, আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24-এর শেষের দিকে, ডিসেম্বর নভেম্বর এইরকম সময়। তো 25-এ আগস্টে আমরা এখানে আসি ফলে। তো আমি ইউএসএও অ্যাপ্লাই করেছিলাম অনেকগুলো ইউনিভার্সিটিতে, সেখান থেকে 3 ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাইছিলাম। ফাইনালি টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে যাওয়ার মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই যে ফর্মটা থাকে I-20, ওটা নিয়েছিলাম। পরবর্তীতে যখন কিং ফাদার হয়েছে তখন আর দিকে না গিয়ে এখানে চলে আসি আর কি। এখানে আসার একটা বড় কারণ ছিল পার্সোনালি, যে অ্যাকচুয়ালি এর র্যাঙ্কিং বেশ ভালো বর্তমানে। আহ, আমি যখন আসি তখন র্যাঙ্কিং ছিল 67, কিউএস র্যাঙ্কিং। এই বছর 63 হয়েছে, তো একটু আগাইছে। আর দ্বিতীয়ত হলো যে আমি একটু ইসলামিক মাইন্ডেড, ইসলাম মোটামুটি ফলো করার চেষ্টা করি। সেই সুবাদে যে আমার ইচ্ছা ছিল যে আমি একটা ইসলামিক কান্ট্রিতে যাবো, আশপাশে মসজিদ থাকবে, ইসলামিক লোকজন থাকবে, নামাজ পড়বে, হালাল সবকিছু অ্যাভেলেবল ইজিলি হবে। সেই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এখানে আসা। একই সাথে ভালো একটা ইউনিভার্সিটি প্লাস ইসলামিক পরিবেশ। বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি আমি এবার নিয়ে আসছি এই সেমিস্টারে। আমার ছেলে আছে একটা। তো তাদের জন্য ইসলামিক পরিবেশ সব দিকে যেন একটা, মানে মোটামুটি সবাই ইসলাম প্র্যাকটিস করে এরকম একটা পরিবেশ আমি চাচ্ছিলাম, যেটা হয়তো ইউরোপ আমেরিকা বা কানাডায় গেলে একটু কঠিন হয়ে যেত আর কি, তাদের যে সেকুলার পরিবেশ। সেই চিন্তা ভাবনা থেকে আসলে এখানে আসা। আর আসার পরে যতটুকু বুঝতেছি দেখতেছি, আলহামদুলিল্লাহ। এবং এই আসার যে রেট, এটা বাংলাদেশ থেকে আগে মানে কমন ছিল যে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে যাওয়া, জার্মানি, আমাদের ব্যাচের অনেকে জার্মানি গেছে। তো এটা একটা কমন ছিল ইংল্যান্ডে। এখন আলহামদুলিল্লাহ যারা মোটামুটি ইসলামিক বুঝ রাখে বা ইসলামিক তাদের একটু ইন্টেনশন আছে, তারা এখানে আসার চেষ্টা করতেছে। প্রায় আমাদের এখানে এখন স্টুডেন্ট বুয়েট থেকে আসছে প্রায় 6-7 জন, টিচার আছে অনেকে। আর রুয়েট, কুয়েট, চুয়েট এগুলা থেকে প্রচুর স্টুডেন্ট, মানে প্রতি আমাদের সময় আমরা আসছিলাম প্রায় 40 জনের মতো আমাদের সেশনে। এরপর উইন্টার সেশন আবার এরকম 30-40 জন আসছে। এবার এই সেশন আরো অনেক বেশি, 50 জনের মতো আসছে। আরো অনেকে অ্যাডমিশন পাইছিল বিভিন্ন কারণে। এখন বড় একটা কমিউনিটি বাংলাদেশের এখানে হয়েছে, প্রায় 200 জনের, 200 প্লাস, 220-30 জনের বাংলাদেশ স্টুডেন্টস এখানে আছে, যেটা 2-3 বছর আগেও এটা 40-50-এর ঘরে থাকতো আর কি। তো অনেকে আসতেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে বুয়েট থেকে তো আগে ইউএসএ একটা কমন ছিল,
অনেকেই, আমার রুমমেট অনেকেই বুয়েট থেকে আসছে। এবার একটা ফ্রেন্ড আমার আসছে যে কানাডায় একটা ইউনিভার্সিটিতে ছিল, গুয়েলফ, ইউনিভার্সিটি অফ গুয়েলফে। সে 1 বছর ওখানে পিএইচডি শুরু করছে। 1 বছর হওয়ার পরে সে আবার কিংস ফায়াদে হওয়ার পরে এটা ছেড়ে দিয়ে এখানে চলে আসছে। কারণ ওখানে সে দেখতেছে আসলে মানে এখানে পার্সপেক্টিভ দুইটা। এখানে সৌদি আসতে চাইলে একটা পার্সপেক্টিভ হলো যে ভালো ইউনিভার্সিটি, এটা পৃথিবীর আরো অনেক দেশে আছে এর চাইতে ভালো। আরেকটা হলো যে ইসলামিক পার্সপেক্টিভ এবং সোশ্যাল সিকিউরিটি, এবং এখানে উমরা হজ করা যায়, সবকিছু মিলাই এই পার্সপেক্টিভ দুইটা মিলাই এখানে আসতে চাইলে আলহামদুলিল্লাহ good। কিন্তু শুধু যদি বলি যে লেখাপড়ার দিক দিয়ে, এর চাইতে আরো ভালো ইউনিভার্সিটি আছে। আমার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে হয়েছিল, এটা অনেক ভালো ইউনিভার্সিটি, তারপরও যাইনি আর কি। এটা আর কি মানে ট্রেড অফ বিটুইন ইউর চয়েস, ইউর পার্সপেক্টিভ, এভরিথিং। এখন কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে একটু রেজ করে করতে পারি। সরি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই আমার কথা হচ্ছে ওইখানে অ্যাকচুয়ালি যে পিএইচডি যে প্রোগ্রামটা, এটা অ্যাকচুয়ালি আমি যদি বলি নর্থ আমেরিকা, আমেরিকা আর আর ইয়া, সৌদি আরব, পিএইচডি প্রোগ্রামটা কি ডিফারেন্সটা কেমন আর কি আপনার হচ্ছে যে একাডেমিক যে কোয়ালিটি, বাংলাদেশ থেকে সিজির দিক, রেজাল্টের দিক দিয়ে বলেন, আবার রিসার্চের দিক দিয়ে বলেন, এর কেমন প্রয়োজন হয়? আমার মানে একটু কথাটা কেটে কেটে আসছে, সঠিক মানে আরেকবার রিপিট করবা, করবেন? আচ্ছা বলেন। ভাই, আমার কথা এখন শোনা যাচ্ছে ভাইয়া? এখন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি ফার্স্টে বলছি যে যে আমার যে পিএইচডি, যে আমার যে পিএইচডি করবো যে এই প্রোগ্রামটা, আর আমেরিকার যে ইউনিভার্সিটি গুলো ওই পিএইচডি প্রোগ্রামগুলো থেকে কেমন ডিফারেন্স হয় অ্যাকচুয়ালি, মানে যে আমার ওই যোগ্যতার দিক দিয়ে বলেন, যে পাশাপাশি হচ্ছে আমি কি করতেছি ওইটাই, ওইগুলোর দিক দিয়ে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আহ, বিশেষ করে হচ্ছে সৌদি আরবে আপনার হচ্ছে যদি পিএইচডি করতে যাই, আপনার হচ্ছে রেজাল্টটা আর হচ্ছে আপনার পাবলিকেশন, এগুলা কি লেভেলে থাকতে হয়? আচ্ছা, আহ প্রথমে আমি পিএইচডি কারিকুলাম নিয়ে কথা বলি। এটা পিএইচডি টা আমাদের ইউএস কে সরাসরি ফলো করে, ইউএস এর যে স্টাইল হুবহু ওইটাকে ফলো করার তারা চেষ্টা করে। এবং ওইটাকে ফলো করতে গিয়ে আগে এখানে ডিরেক্ট পিএইচডি ছিল না, মানে মাস্টার্স করে পিএইচডি করতে হতো। এখন সেটা গত বছর থেকে বা তার আগের বছর থেকে ডিরেক্ট পিএইচডি তারা চালু করছে, মানে বিএসসি এর পরে পিএইচডি, মাস্টার্স ছাড়াই। এটা নর্মালি 4-5 বছর এখানে সময় লাগে। আর কারিকুলাম যেটা ইউএস এর মধ্যে প্রথমে 10টা কোর্স, এবং কোর্স গুলো খুবই আহ, বেশ মানে ভারী কোর্স আর কি, প্রায় আন্ডারগ্রেডের মতোই, এবং সেভাবে প্রেশারও মোটামুটি ওই লেভেলেরই। এবং এখানে একটা সিজিপিএ মেনটেন করতে হয় 3, মানে মিনিমাম 3। এবং এখানে গ্রেডিং সিস্টেমটা বাংলাদেশের চাইতে একটু আলাদা। আমাদের যেমন বাংলাদেশে 80 তে A+, এখানে 90 বা 95 থেকে A+ শুরু হয়। তারপরে 5 মার্ক করে কমে আহ, মানে 80 তে বি, 75-এ, 80 তে B+, সরি, 80 তে B+, আর 75-এ বি। তো বি মানে হলো 3, এখানে বি মানে 3 এর উপর যদি না থাকে মানে ওভারঅল সিজিপিএ একটা সেমিস্টার, তাইলে মানে এখান থেকে মানে স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যায়। এবং পরের সেমিস্টারও যদি এটা কন্টিনিউ হয় তাইলে এখান থেকে মানে ডিপোর্ট করে দেয় আর কি, দেশে পাঠায় দেয়। আমাদের সাথে আহ আসছিল ইলেকট্রিক্যাল 8 জন, তার মধ্যে 4 জনই গত বছর চলে গেছে আর কি। তাদের সিজিপিএ 3-এর নিচে থাকার কারণে মানে এখানে বেশ পড়াশোনার প্রেশারটা বেশ ভালো থাকে। মানে র্যাঙ্কিং এ তো আর এমনি এমনি আগে বাড়েনি। আর উপরে রিসার্চ কোয়ালিটি, এটা তো ডিপেন্ড, ভ্যারি টু ভ্যারি, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, প্রফেসর টু প্রফেসর। তবে ওভারঅল এখানে জয় মানে রিসার্চের যে কোয়ালিটি, এনভায়রনমেন্ট, এটা আমার মনে হয় না ইউএস এর কোনো ইউনিভার্সিটি থেকে কোনো অংশে কম। মানে এখানে যথেষ্ট ফান্ড থাকে, কেউ কিছু করতে চাইলে সেটার জন্য টাকা পয়সা কোনো ব্যারিয়ার না, বা ফান্ডিং এর। ইউএসএ যেমন ফান্ডিংটা বেশ কম্পিটিটিভ, এখানে সেই তুলনায় ইজি। এবং যেটা মোটামুটি আমাদের এই সৌদির এক নাম মানে কাউস্ট একটা ইউনিভার্সিটি আছে, সেটা শুধু মাস্টার্স পিএইচডি, আর এটা আন্ডার গ্রেডও এখানে আছে। তো আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি ভাই। জি, শোনা যাচ্ছে। আমি বলতেছে শোনা যাচ্ছে না। তো যেটা বলতেছিলাম যে পড়াশোনার বেশ প্রেশার এখানে থাকে, এবং মোটামুটি চাপে থাকি আর কি। আমরা বুয়েট থেকে পাশ করার পরেও দেখা যাচ্ছে যে এখানে ভালো একটা পড়াশোনার প্রেশারে থাকি সবসময়। আবার কোর্স শেষ হয়ে গেলে, যখন 4th সেমিস্টারের মধ্যে কোর্স গুলো শেষ হয়ে যাবে, ফোর্থ সেমিস্টারে একটা
থার্ড সেমিস্টার একটা কোয়ালিফাইং এক্সাম হয়, বা আমরা এখানে বলে যে কম্প্রিহেন্সিভ এক্সাম। ওইটাতে আবার 4টা কোর কোর্স থাকে ডিপার্টমেন্টের, যে অলরেডি শেষ হয়ে গেছে এরকম থেকে 4টা কোর কোর্স আমার ফিল্ডের, তার উপর কম্প্রিহেন্সিভ এক্সাম হয়, সেখানে আবার পাশ করতে হয়। সেটাতে মানে প্রথমবার পাশ না করলে সেকেন্ড টাইম আরেকটা সুযোগ দেয়, সেকেন্ড টাইম পাশ না করলে তখন ইউনিভার্সিটি থেকে বের করে দেয়। এরকম অনেক বেশ পড়াশোনার ঝামেলা আছে। তবে কেউ যদি শুরু থেকে লেগে থাকে এটা হয়ে যাবে। এটা হলো ইন্টারনাল, মানে আফটার অ্যাডমিশন, আফটার এখানে আসা। আর অ্যাডমিশনের কথা যদি বলি, অ্যাডমিশনের ক্ষেত্রে এখন খুবই কম্পিটিটিভ, মানে আউট অফ ইমাজিনেশন আর কি। যে অনেকে মনে করে যে মানে সৌদি ইচ্ছা করলে চলে গেলাম, বা সৌদি আর অনেক ইউনিভার্সিটি আছে, কিং সৌদ আছে, কিং আব্দুল্লাহ, কাউস্ট একটা আছে আমাদের মোটামুটি ভালো, কিন্তু ওইটা তো আরো আমাদের থেকেও কম্পিটিটিভ। আমি নিজে ওখানে অ্যাপ্লাই করে রিজেক্ট হয়েছিলাম, আমার সিজিপিএ অনেক ভালো ছিল। সবকিছু মিলাই তারপরে হয় নাই, মাস্টার ছিল, পাবলিকেশন ছিল, ওইখানে আরো কম্পিটিটিভ। এবং ওরা বাংলাদেশিদের ভিসা মানে পাসপোর্ট দেখলেই মানে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। তবে এবার আমার বুয়েটের একটা জুনিয়র গেছে ওখানে, দু একজন, খুবই কম, হাতে গোনা। নর্মাল প্রফেসর ম্যানেজ করে গেলে ভালো, কিন্তু এমনিতে যদি সেন্ট্রাল অ্যাডমিশন করা হয়, অ্যাপ্লিকেশন করা হয়, সেক্ষেত্রে ওরা খুব একটা এটাকে প্রায়োরিটি দেয় না আর কি। এটা হলো প্র্যাকটিক্যালিটি। কিন্তু কিং ফাহাদ আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা এখন বাংলাদেশি স্টুডেন্টদের বেশ পপুলারিটি আর কি। বিশেষ করে আমি গত বছর গত সেমিস্টারে 4-4 পাইছিলাম, এটা ডিপার্টমেন্টে বেশ ভালো একটা প্রভাব ফেলছে যে বাংলাদেশি স্টুডেন্টরা ভালো করতেছে। আগের সেমিস্টারে 4 আসে নাই, 9-2 আসছিল। তো ডিপার্টমেন্টের প্রথম দিকে মানে সিজিপিএর দিক থেকে আসি। তো এটা স্টুডেন্টদের কাছে একটা ভালো পজিটিভ যে না, বাংলাদেশি স্টুডেন্ট আসতেছে, তারা ভালো করতেছে, তারা রিসার্চে ভালো করতেছে। অ্যাডমিশনের ক্ষেত্রে যে জিনিসটা এখানে দেখা হয় মেইন হলো সিজিপিএ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো রিসার্চ, যে পাবলিকেশন, রিসার্চ এক্সপিরিয়েন্স। মাস্টার্স করা থাকলে ভালো। তাইলে মানে পিএইচডি এখানে দুইটা, একটা হলো মানে আমি যেগুলো কথা বলতেছি এগুলা পরবর্তীতে ওয়েবসাইট থেকে চেক করে সবাই নিতে পারবে, যে ওয়েবসাইটে সবকিছু অ্যাভেলেবল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাডমিশন পলিসি, তাদের রিকোয়ারমেন্ট, সবকিছু দেওয়া আছে ওয়েবসাইটে। তো আহ, এখানে সিজিপিএ যদি বলি এভারেজ 3.5 এর উপরেই সবগুলা, মোটামুটি 5-7 বা 8 এরকম। মানে এখন আসলে মানে এত রিকোয়ারমেন্ট আগে ছিল না, বিশেষ করে র্যাঙ্কিং এ আগে বাড়ার কারণে, এবং অ্যাপ্লিকেশন এখন প্রচুর হচ্ছে। যারা বাংলাদেশ থেকে মোটামুটি একটু ইসলামিক মাইন্ডেড, তারা সবাই এদিকে মুভ করার চেষ্টা করতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যেহেতু অ্যাপ্লিকেশন বেড়ে যাচ্ছে, সো তাদের তো একটা লিমিটেড কোয়ান্টিটি থাকে সিটের, যে কতক্ষণ পিএইচডি তে এনরোল করাবে। সেক্ষেত্রে তখন যারা ভালো, যেহেতু তারা অনেক ভালো পাচ্ছে সিজিপিএ, সেহেতু তখন তারা চেষ্টা করতেছে যে এখান থেকে বেস্ট গুলাকে মানে সিলেক্ট করার জন্য। এই জন্য দেখা যাচ্ছে যে অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা যেটা বলা আছে তার চেয়ে তো বেশি লাগে, কারণ এর চাইতে বেশি মানুষ অ্যাপ্লাই করতেছে। দ্যাটস দ্য প্রবলেম। সো আর আরেকটা ভালো একটা হলো, এখানে 2 রকম অ্যাডমিশন সিস্টেম। একটা হলো সেন্ট্রাল অ্যাডমিশন, যেটা পোর্টালের মাধ্যমে, সবগুলো মানে পোর্টালের মাধ্যমে করতে হবে, কিন্তু একটা হলো উইদাউট ইনফর্মিং এনি প্রফেসর, যে প্রফেসরের সাথে আমার কোনো যোগাযোগ হয় না, আমি অ্যাপ্লাই করছি। আর আরেকটা হলো যে প্রফেসরকে ম্যানেজ করা, প্রফেসরের সাথে যদি আগে থেকে কথা বলা হয়, সেটা মানে পুরো ইউএস এর মতো। ইউএস এরকম আছে, সেন্ট্রাল আছে আর প্রফেসর ম্যানেজড আছে। এখানেও এই সিস্টেম আছে। আমি নিজেও আমার যে প্রফেসর এখন আছে তাকে মেইল করছিলাম, অনেককে মেইল করছিলাম, তার মধ্যে ওনার সাথে আমার কথা হয়েছে, তার সাথে আমার ইন্টারেস্ট মিলছে। পরবর্তীতে এখন আমি তার আন্ডারেই কাজ করতেছি, এবং খুব ভালো মানুষ। তো এরকম আর কি, যে আহ 2 রকমই আছে। তো প্রফেসর ম্যানেজ হলে সুবিধা হলো যে অ্যাডমিশনটা মোটামুটি কনফার্ম হয়ে যায়, যে প্রফেসর ম্যানেজ থাকে, সেক্ষেত্রে অ্যাডমিশনটা সহজ হয়। আর প্রফেসর ম্যানেজ না থাকলে সেক্ষেত্রেও হতে পারে, বাট তখন একটু ডিফিকাল্ট হয়ে যাওয়ার চান্স আছে, এই আর কি। আর বিএসসি থেকে প্রচুর স্টুডেন্ট, এবার 19 ব্যাচের অনেক স্টুডেন্ট আসছে আর কি। আমাদের যে মানে এই বছর যারা আসছে তার বেশিরভাগই 19 ব্যাচ থেকে আসে। তো তারা উইদাউট মাস্টার্স বা মানে মাস রিসার্চ এক্সপিরিয়েন্স ছাড়াও চলে আসছে। তো ভ্যারি মানে লাক, ডিপার্টমেন্ট, প্রফেসর, অনেক কিছু ভ্যারি করে আসলে এখানে আসা যায়। আর এখানে ফান্ডিং এর কথা যদি বলি, ইউএসএ যেরকম ফান্ডিং ম্যানেজ করতে হয় প্রফেসরের কাছ থেকে বা ডিপার্টমেন্ট থেকে বা এক্সটার্নাল ফান্ডিং থেকে, এখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সিস্টেমটা বেশ ভালো। যে এখানে যদি অ্যাডমিশন হয়ে যায় এবং তাহলে তাকে আর ফান্ডিং নিয়ে চিন্তা করতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়তো 99% এটা, যে তাকে ইউনিভার্সিটি তাকে ফান্ডিং দিবে, তার ডিপার্টমেন্ট তাকে ফান্ডিং দিবে। এটা পরিমাণ এখানে 5,000 রিয়াল, যেটা বাংলাদেশি টাকা প্রায় 1,60,000 62,000 টাকা। অ্যামাউন্টটা ইউএস এর তুলনায় কম হলেও এখানে আসলে খরচ নাই। মানে কেউ যদি এখানে সিঙ্গেল থাকে, যে আমি এখানে হোস্টেলে আছি, যদি আমার বাইরে বাসা আছে, ফ্যামিলি আছে, বাট আজকে আমি ইউনিভার্সিটি আসছি, হোস্টেলে এখানে এক রুমে 2 জন করে
বেশ পরিবেশ ভালো, হয়তো একটু দেখা যাচ্ছে এটা আমাদের রিডিং রুম। এরকম প্রত্যেকটা ফ্লোরে রিডিং রুম আছে এবং রুম গুলা বেশ ফার্নিশড, একদম সবকিছু থাকবে। এখানে থাকা ফ্রি, যেটা ইউএসএ একটা বাসা নিতে গেলেই অনেক টাকা চলে যায়। মানে ইউএসএ এর স্কলারশিপটা শুনতে বেশ বড় মনে হয়, $2,000 $3,000 অনেক টাকা, কিন্তু আসলে খরচটা বেশি। কিন্তু এখানে আসলে ইনকাম যেটা হয়, হলের যদি কেউ থাকে মানে ফ্যামিলি নিয়ে না আসে, তার খরচ $1,000 $1,000 লাগবে না। আর খাবার যেটা এখানে দেওয়া হয়, মানে ইউএসএ তো রান্না করতে হয় বা সবকিছু, এখানে খাবার আমাদের রেস্টুরেন্ট আছে, স্টুডেন্ট রেস্টুরেন্ট বলা হয়। ওইখানে সাবসিডাইজড মিল, মানে যেই খাবারটা বাইরে খাইলে হয়তো $30 লাগবে, এখানে সেটা 4.6, সকালে 2.3, মানে সারাদিনের খাবার $12 হয়ে যায়। $12 মানে প্রায় 300-400 টাকা। তো দেখা যায় এইভাবে পুরো মাস তার $300-400 খাওয়া শেষ। এরপর বাইরে যদি কিছু কেনাকাটা থাকে সেটা পার্সোনাল, মানে $1,000 ইজ এনাফ। 1,000 টু ম্যাক্সিমাম 1,500 যদি খরচ বেশি করে সে, বাকি টাকা সে সেভ করতে পারে। আমি প্রথমে, কেউ কিছু বলতেছে? আচ্ছা, এটা হলো ফান্ডিং এর কথা। আর দ্বিতীয়ত হলো, তার মানে সে যদি প্রত্যেক সেমিস্টারে সিজিপিএ 3 এনশিওর করে, মানে ওভারঅল সিজিপিএ, তারা ফান্ডিং নিয়ে কোনো টেনশন নাই তাকে। তবে এখানে ফান্ডিং এর জন্য টিএশিপ এর কাজ করতে হয় সপ্তাহে আমাদের 15 ঘন্টা। তো এটা ডিপেন্ড করে এক এক প্রফেসর, কোনো প্রফেসর 15 ঘন্টা কাজ করায়, কেউ 10 ঘন্টা, কেউ 1 ঘন্টা। আমার আলহামদুলিল্লাহ কোনো কাজই তেমন করতে হয় না। ডিপেন্ডস, শুধু প্রফেসর ডিপেন্ডস। তো 15 ঘন্টা কাজ করার ফর্মাল নিয়ম আছে সপ্তাহে। তো সেই হিসাবে দিনে 2-3 ঘন্টা দিনের বেলা এটা প্রফেসর যেভাবে কাজ করায়, ল্যাবে কাজ করাইতে পারে। আবার কারো গ্রেডিং থাকে, কারো কারো ল্যাব নিতে হয়। ইউএসএ, অর্থাৎ ইউএসএ যেরকম, তার তুলনায় এখানে অনেক আলহামদুলিল্লাহ ইজি। তবে এটাও ভ্যারি করে, সবার যে একরকম হবে এরকম না। এখান থেকে টাকা আসে আর ইউনিভার্সিটি ফান্ডিং দেয়, দুইটা মিলে $5,000 প্রতি মাসে এখান থেকে পাওয়া যায়। আর প্রথমবার এখানে মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রি। এই $5,000 মধ্যে কোনো ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি। 100% এই $5,000 আমার আমার বা আপনার। তারপরে প্রতি বছর এয়ার টিকিট দেয় এখান থেকে, মানে দেশ থেকে আসা আবার দেশে ব্যাক করা। প্রতি বছর একবার, এই প্রথমবার যে আসবো এই টাকাটাও পরবর্তীতে রিইম্বার্স করে দেয়, মানে ফেরত দেয়। এরপর ভিসা টিসা করতে যত টাকা খরচ হবে, মেডিকেল টেস্ট করতে যত টাকা খরচ হবে, সবগুলো এখানে আসার পরে একটা রিএলোকেশন অ্যালাউন্স দেয়, $1,800 রিয়েলের মতো। ওটা দিয়ে সব কভার হয়ে যায়। সো আলটিমেটলি এখানে আসতে তেমন কোনো খরচ নেই। ইউএসএ আসতে যেমন বিমান ভাড়া ওই দেশের, আবার এখানে অ্যাপ্লিকেশন ফিও নাই, মানে অ্যাপ্লিকেশন ফি যে কেউ অ্যাপ্লাই করতে পারে উইদাউট এনি অ্যাপ্লিকেশন ফি। তো এখানে আসতে গেলে আলটিমেটলি শুরুতে কিছু টাকা লাগে, কিন্তু পরবর্তীতে এখানে আসলে সেই টাকাটা ফেরত পাওয়া যায়। তো কোনো টাকা তেমন লাগে না। ইউএসএ যাইতে গেলে যেমন একটা স্টুডেন্ট মিনিমাম 4-5 লাখ টাকা লাগে, তার বিমান ভাড়া, তার বাসা নেওয়া, শুরুতে প্রথম মাসের খরচটা নিয়ে যাওয়া। সো আলটিমেটলি তার একটা বড় খরচ লাগে এখানে, খরচ। আবার এখানে ওমরা ইজিলি করা যায়, আমি অলরেডি 4 বার ওমরা করছি 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ। আবার ইসলামিক পরিবেশ, থাকা খাওয়া নিয়ে, মানে যে কোনো খাবার চোখ বন্ধ করে খাওয়া যায়, দোকান থেকে কিনে খাওয়া যায়। আর বাংলাদেশি কমিউনিটি বাইরে প্রচুর, মানে আমরা তো জানি সৌদিতে প্রচুর বাংলাদেশি থাকে, প্রায় 50 লাখের মতো বাঙালি থাকে। তো মনে হয় যেন বাংলাদেশে আছে। আমি যে এলাকাতে থাকি ওখানে প্রায় আশপাশে সবাই বাঙালি। তো এই আর কি। এখন কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আইলেট থেকে মুবাশিরা বলছি। কোথায় থেকে? হাইলাইট? জি স্যার। আচ্ছা, স্টুডেন্ট। বলো। স্যার স্যার আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল, আমি লেদার ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। এখন আমি কি স্যার আপনার সাথে আমার কথা হয়েছিল মেসেঞ্জারে। আমি এখন মানে বায়োটেকনোলজিতে নিয়ে মালয়েশিয়াতে পড়াশোনা করছি। তো আমি চাচ্ছি পিএইচডি তে যেতে। এখন স্যার আমি কি ধরনের সাবজেক্ট ওখানে পেতে পারি? আমি এটা আর কি চাচ্ছিলাম যে কিং ফাহাদ যেটা, ওখানে কি মানে বায়োটেকনোলজি রিলেটেড কোনো সাবজেক্ট আছে নাকি শুধু যেটা বলে যে মানে না, আছে ইঞ্জিনিয়ারিং টাইপের? বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং আছে, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বায়ো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল না, বায়ো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রিসেন্টলি লঞ্চ হয়েছে। ওইটা আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। তারপরে আচ্ছা যদি আচ্ছা ইনভায়রনমেন্টাল দিকে কেউ কাজ করে, যে তাহলে সিভিল ডিপার্টমেন্ট আছে, কনস্ট্রাকশন আছে। মানে আমি সবার আগে সবাইকে পরামর্শ দিব যে আমরা আসলে যার যে ফিল্ড, ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে এটাতে একটু ভালো মতো গো থ্রু করতে, তাইলে অনেক কিছু জানা যাবে। আচ্ছা। জি স্যার, বুঝতে পেরেছি। হাজবেন্ড স্যার যদি এখন স্যার পিক অ্যাপ্লিকেশনের জন্য পিক টাইমটা কোনটা স্যার?
অ্যাপ্লিকেশন আমাদের এখানে দুইটা সেমিস্টারে হয়, একটা হলো উইন্টার আর একটা স্প্রিং। তো স্প্রিং বা উইন্টার সেম আর ফল। তো এই আমাদের একটা ইনটেক হয় জানুয়ারিতে, একটা হয় আগস্টে। জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে হয় জুন জুলাইয়ের দিকে, এবং এবছর জুন মাসেটায় মে থেকে জুনের মধ্যে ছিল ডেটটা। আর যে ফল সেমিস্টার আসবে ওইটার অ্যাপ্লিকেশন শুরু হয় নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে। নভেম্বর ডিসেম্বর অ্যাপ্লাই করলে মার্চের দিকে গিয়ে ভাইবা হয়, ইন্টারভিউ হয় মার্চ বা ফেব্রুয়ারি। তারপরে মার্চের দিকেই কনফার্মেশন হয়, মানে হোক বা না হোক একটা কনফার্মেশন পাওয়া যায়। তারপরে ভিসা টিসা প্রসেস করতে মোটামুটি জুন জুলাইয়ের মধ্যে ভিসা প্রসেসিং, এরপর আগস্টে আমরা এখানে চলে আসি আর কি। বাচ্চারা মা মারা লেগেছে ঘুমাই না দিলে জি স্যার, বুঝতে পেরেছি। যে প্রশ্ন করছে সাইদুল ইসলাম, আমি স্যার ব্যাচেলর। এখানে ব্যাচেলর থেকে কি ডিরেক্টলি পিএইচডি করা যায় বললেন? ডিরেক্ট পিএইচডি করা যায়, ব্যাচেলর টু পিএইচডি ডিপ্রেশনে চলে যাবে। স্যার শুনতে পাচ্ছি না, সরি। একজন। শোনা যাচ্ছে এখন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। যেটা বলছিলাম যে এখানে এখন মানে ডিরেক্ট পিএইচডি যেটা আফটার ব্যাচেলর, এটার পরিমাণই বেশি, এটাতে ফান্ডিং। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে আগে আগে একটা এখানে রুলস ছিল বা একটা ট্রেন্ড ছিল যে সবাই এখানে মাস্টার্স এনরোল করে, মাস্টার্স শেষ হলে এখান থেকে ইউএসএ চলে যায়। তো এটা তো ইউনিভার্সিটির জন্য একটা লস না, যে আমি তাকে মাস্টার্স তাকে প্রিপেয়ার করলাম, তাকে রিসার্চ শিখালাম, জি তার উপর ইনভেস্ট করলাম, এরপর সে আসলে পিএইচডি করতেছে। মাস্টার্স এ তো লিমিটেড রিসার্চ, বাট পিএইচডি তে তো এটা আসলে বড় আকারে হয় আর কি। তো এটা অফ করার জন্য তারা মাস্টার্স এর ফান্ডিং অফ করে দিছে, কেউ মাস্টার্স করতে চাইলে সেলফ ফান্ডে করবে। আর ডিরেক্ট পিএইচডি চালু করছে, মানে কেউ ব্যাচেলর পর মাস্টার্স না করে ডিরেক্ট পিএইচডি এনরোল করবে। সে প্রথমে 2 বছর কোর্স করবে, এরপরে অনেকে এরকম আছে যে কম্প্রিহেন্সিভ যদি ফেল করে তাহলে তাকে মাস্টার্স ডিগ্রি দিয়ে এখান থেকে বের করে দেয়, এরকমও ঘটনা আছে। তো বাট তাহলে বেটার। স্যার, জি, সেক্ষেত্রে স্যার তাহলে টোটাল কত বছর আমার ওখানে স্টাডি করতে হচ্ছে? 4 থেকে 5। 4 থেকে 5, মানে পিএইচডি তে গেলে আমি মানে একটা মাস্টার্স এর কোর্সের মতো প্রথমে আমাকে 2 বছর করতে হবে, এরপরে আমার পিএইচডি ট্র্যাক শুরু হবে, এরকম? অনেকটা এরকম, মানে পিএইচডি তেও এটা, আচ্ছা মানে যারা পিএইচডি তে আসবে তাদেরও মানে আমি যেমন নর্মাল পিএইচডি আমারও 10টা কোর্সই করতে হচ্ছে। মানে এখানে নিয়মই আচ্ছা হলো আচ্ছা। প্রথমে সে কোর্স করবে, তার ব্যাকগ্রাউন্ড কি সে শক্ত করবে, তার যে যে ফিল্ডে রিসার্চ করবে, তারপরে সে রিসার্চ শুরু করবে। আর প্রত্যেকটা কোর্সেই রিসার্চের একটা পার্ট থাকে, মানে একটা কোর্স শেষ হলে আমাদের দেশে যেমন পরীক্ষা হয়ে আচ্ছা। শেষ না, জি এখানে পরীক্ষা নাই, ওই ওই কোর্সের উপর পুরো কোর্স শেষ হওয়ার পরে একটা টার্ম প্রজেক্ট জমা দিতে হয়। ওই কোর্সের আউটকাম নিয়ে তাকে একটা রিসার্চ, ছোটখাটো একটা কিছু প্রেজেন্ট করতে হয়, সেটা সিমুলেশন হতে পারে, এক্সপেরিমেন্টাল কাজ হতে পারে, রিভিউ পেপার হতে পারে, যাতে সেই কোর্স থেকে আসলে সে কি কি শিখলো। আচ্ছা। পরীক্ষা হবে, কুইজ হবে, ক্লাস টেস্ট হবে, সবই হবে। আদার দেন ইট, একটা বড় পোর্শন, 25% মার্ক বা 15% মার্ক থাকে, যে সে এই রিলেটেড কিছু একটা করবে। সেটা রিভিউ জি পেপার হতে পারে, সিমুলেশন হতে পারে। So এটার দ্বারা হয় কি পুরো কোর্সের একটা আর্নিংস বা আমি আসলে কি শিখলাম এটার সাথে একটা লিঙ্ক আপ হয়ে যায় আর কি। যেটা বাংলাদেশে বা আন্ডার গ্রেড এটা নাই, শুধু পরীক্ষা দিয়ে শেষ। কিন্তু এখানে পরীক্ষার পরে একটা এবং ওটার প্রেজেন্টেশন হবে। সে কারণ জি তাকে স্যার। মানে তাকে প্রিপেয়ার করা হয় যে পিএইচডি এর জন্য কোর্সগুলোর মাধ্যমে। জি জি জি, বুঝতে তারপরে পেরেছি। স্যার এখানে আসলে দেখা যাচ্ছে ব্যাচেলর করেই অনেকের হাতে রিসার্চ পেপার থাকে না, সেই ক্ষেত্রে স্যার পিএইচডি তে ডিরেক্ট চান্স পাওয়াটা কি টাফ হয়ে যাবে না? আহ এই জন্য তো আসলে আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে যারা বাইরে যাইতে চায়, মানে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে আসলে তার ফিক্স করা উচিত যে সে কি করতে চায়। এটা একটা স্যার ভুলে গেছে, আইলেট থেকে স্যার এই কনসেপ্টটা আগে স্যার ছিলই না যে আমি আমার যত সেকেন্ড স্টুডেন্ট ইয়ার আছে, থেকে ল্যাব ওয়ার্ক। আমার যত আন্ডারগ্রেড স্টুডেন্ট হোক বা যারা আছে, বা আমি ক্লাসেও ফার্স্ট ইয়ারে একদম আমি ফার্স্ট ইয়ার একটা কোর্স নেই, প্রত্যেক সবার ফার্স্ট ফার্স্ট সেমিস্টার একটা কোর্স নেই ওখানে। তো এটা নিয়ে সবাই বলে দিই তুমি ডিটারমাইন্ড হও যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু হুম টেক বিসিএস, সো নো ওয়ে টু ফোকাস অন রিসার্চ। রিসার্চ তোমার অত, তুমি বিসিএস দিবা তোমার ফোকাস একরকম হবে, তুমি হুম। বাইরে যাবা তোমার ফোকাস আরেক রকম হবে। আমার সাথে ক্লাস সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে অনেকে পার্সোনালি রিসার্চ করতো, এখনো তাদের সাথে আমার যোগাযোগ হয়। মানে এবং রোবোটিক্স আমি ক্লাস নিতাম সেখানে থার্ড ইয়ারে পড়তে, তারা মানে ফোর্থ ইয়ারে উঠে তাদের পেপার পাবলিশ হয়ে গেছে আমার সাথে। আমি তাদের একটা ল্যাব নিছি শুধু, ওই ল্যাব মানে ক্লাসও না, শুধু একটা ল্যাব নিছি, ল্যাব থেকে তাদের একটা সিমুলেশন করাইছি, সিমুলেশন পেপারটা পাবলিশ হয়ে গেছে। সো ফোর্থ ইয়ার শেষ হওয়ার আগেই, সরি ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টার তাদের হাতে একটা পেপার আছে। আরো একটা আমরা কাজ করতেছি, ওরা ফোর্থ ইয়ার এখনো দেয় না, ডিফেন্সে দেয় না। So who are interested, they must be focused on their
রিসার্চ পাবলিকেশন থার্ড ইয়ার আর সেকেন্ড ইয়ার, আদারওয়াইজ ইটস ভেরি টাফ। আর কেউ যদি হুম। সরকারি চাকরি করতে চায় বা কোম্পানি চাকরি করতে চায়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, বুঝতে পেরেছি তবে পেপার স্যার। না থাকলে চেষ্টা করে, এখন পেপার করা মোটামুটি আন্ডারগ্রেডের কাজটাকে পাবলিশ করা অথবা একটা রিভিউ পেপার করা, ইটস ভেরি ইজি নাও ডেজ বিকজ there are many হুম। AI tools and everything is available. স্যার, আই মিন একটা রিসার্চ পেপার পাবলিশ থাকলে ওইটাই কি এনাফ? কারণ হচ্ছে পিএইচডি তো একটা মানে বড় একটা স্টাডি টাইম টাইমিং এটা। তো এখানে মানে একটা পেপার আছে আর আইএলটিএস কে ভালো মোটামুটি এরকম ব্যাকগ্রাউন্ড থাকলে কি এনাফ, নাকি মানে স্যার অ্যাটলিস্ট 2-3টা পেপার থাকতে হবে? এটা জানতে চাচ্ছিলাম আসলে। এটা সিজিপিএ যদি ভালো থাকে তাহলে পেপার একটা জি থাকলেও জি, মোটামুটি সমস্যা নাই। সমস্যা নাই। এবং আচ্ছা আচ্ছা। বেটার হলো এখানে প্রফেসর বেশ মানে বেশ উদার এখানে, মানে প্রফেসররা মেল দিলে রিপ্লাই দেয় মোটামুটি। প্রফেসর ম্যানেজ করা গেলে তখন এটা একটা বড় অ্যাডভান্টেজ। মানে কারণ যখন ভাইবা হয় একসাথে 100 জনের ভাইবা হবে, সেখান থেকে পিক করা আর প্রফেসর একজনকে আহ, মানে রিকমেন্ড করা, প্রফেসর রিকমেন্ডেশন হুম। যেটা, ওটা বেশি কাজের না। জি জি জি, বুঝতে পেরেছি। এই আর কি। বুঝতে পেরেছি। হাজবেন্ড ওয়াইফ যেতে চায় তাহলে কি ওদের ফান্ডিং এ পসিবল? আচ্ছা, এটা আমি বলি। সিএসি সাবিয়া সাদিয়া তাবাসসুম, সো এখানে সাদিয়া তাবাসসুম, আচ্ছা না থাকলেও সবার জন্য বলি। তো এখানে যে ফান্ডিংটা দেয় আমাদের $5,000, 5,000 রিয়াল, এটা 10 মাসের জন্য, আর বাকি 2 মাস সামার থাকে। আরেকটা সুবিধা, এখানে সামার থাকে পুরো 2 মাস। 2 মাস না, এবার প্রায় 2.5 মাসের মতো ছিল সামার। এই সামার সময়টা তারা দেশে যাওয়ার জন্য টিকিট কেটে দেয় এবং রিটার্ন টিকিট দেয়। যেমন আমাদের পরীক্ষা শেষ হয়েছে মে মাসের 21 তারিখে, তো মে মাসের 22 তারিখ থেকে আগস্টের 5 তারিখ, তো কতদিন হচ্ছে, জুন জুলাই পুরোটা, প্রায় 1 মাস 15, 2 মাস 15, মানে 2.5 মাস। 2.5 মাসের পুরো সময়টা সে দেশে থাকতে পারবে এবং উইথ রিটার্ন টিকিট, মানে এখান থেকে যাওয়া আসার টিকিট কেটে দিবে ইউনিভার্সিটি এটা। এবং এই 2 মাসে তাকে অল্প কিছু টাকা দিবে আর কি। তো 10 মাস এখানে আমাদের কাজ, 9-10 মাস, আর বাকি সময় আর উইন্টারেও আবার 15 দিন ছুটি থাকে সেমিস্টার ব্রেকে, তখন দেশে যাওয়া যায় ওইটা নিজের খরচে, মানে বছরে একবার তারা দিবে। আর এর বেশি যাইতে চাইলে নিজের খরচে আর কি। আর 5,000 যে রিয়াল রিয়াল দেয়, এটা যে খুব আরামে ফ্যামিলি নিয়ে থাকা যাবে। আর এখানে আসার সিস্টেম হলে কেউ যদি স্পাউস নিয়ে আসতে চায়, হাজবেন্ড বা ওয়াইফ, তাইলে এখানে আসার পরে যখন এখানকার রেসিডেন্সিপ পাবে, সে ইকামা কার্ড, ওইটা পাওয়ার পরে সে এখানে ইউনিভার্সিটি থেকে একটা কাগজ মানে পারমিশন নিয়ে এম্বাসিতে দিলে তারা এখান থেকে একটা ফর্ম দেয়, ওই ফর্মটা দেশে পাঠাইলে, মানে প্রসেস আছে আর কি, এখানে আসলে জানা যাবে। উইদিন 2 মান্থস, 1 to 2 মান্থস ফ্যামিলি আনা সম্ভব, এবং এই 5,000 রিয়াল দিয়ে খুব ভালোভাবে, মানে আমি তো ফ্যামিলি, আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তাও 3,000 রিয়াল ইজ এনাফ ফর মি। 2,000 রিয়াল বা 1,500 রিয়াল মাসে বেঁচে যায়। তো দ্যাটস এনাফ আর কি, মানে এই পরিমাণ সেভিং হয়তো ইউএসএ হবে না ফ্যামিলি নিয়ে গেলে। কারণ এখানে জিনিসপত্রের দাম কম, খাবারের দাম কম, সব হালাল ফুড, এবং এই টাকা এনাফ এখানে থাকার জন্য। আর ওই দিন শুরুতে আনার সুযোগ নেই, ইউএসএ যেমন শুরুতে হাজবেন্ড ওয়াইফ একসাথে চলে যায়, বাচ্চা চলে যায়, এখানে একটু সিস্টেমটা এখনো তারা আপগ্রেড এভাবে করে নাই। তাই এখানে আসার পরে প্রসেসিং করে উইদিন 1-2 মান্থস তাকে নিয়ে আসা সম্ভব। স্যার, আমার আরো একটা প্রশ্ন ছিল। ইউএসএ অস্ট্রেলিয়াতে যেরকম আমরা পিআর পাচ্ছি, কিন্তু সৌদি আরবে হয়তো ওই সুযোগটা নেই এখন, এখনো চালু হয়নি। না, এখনো তারা আসলে সৌদিতে পিএইচডি এই জিনিসটা খুব বেশি আগে সৌদিতে শুধু মাস্টার্স, আরো যে ইউনিভার্সিটি গুলো আছে, কাগজটা তো নতুন হয়েছে, ফাহাদে পিএইচডি নতুন করে, মানে নতুন ভাবে এগুলো শুরু হচ্ছে, আগে ছিল কিন্তু ওইরকম ছিল না। তো তাদের পলিসি গুলো এখন আগের মতোই আছে। তো যখন এখানে বেশি পিএইচডি মানে চালু হবে, এখানকার গ্রাজুয়েট তৈরি হবে বেশি বেশি, তখন তারা এই রুলস গুলো চেঞ্জ করবে হয়তো। যেমন ইউএসএ তে পিএইচডি শেষ করার পরে কিছুদিন সময় দেয় তাকে জব খোঁজার জন্য, জি। তাই না, আমার সবাই জানে। এখানে এখন ওই সিস্টেমটা নাই, পিএইচডি শেষ হলে দেশে চলে যেতে হয় আর কি। আবার যদি জব ম্যানেজ হয় আবার আসতে হয়। তো এটা এখন হচ্ছে কেন, কারণ এরকম কেউ ছিলই না আসলে। আমাদের যারা এখানে আসে তারা, মানে আগের যারা পিএইচডি শেষ করছে এই বছর বা গত বছর, তারা বেশিরভাগই কি আমার মতো দেশের জব আছে, কোনো ইউনিভার্সিটি টিচার, এখানে আসছে পিএইচডি আচ্ছা শেষ করে আবার গিয়ে জয়েন করছে। কিন্তু এই যে ফ্রেশ গ্রাজুয়েট তৈরি হওয়া, তাদের জব না থাকে, এই ব্যাপারগুলো আগে ছিলই না হয়তো। আবার যখন গ্রাজুয়েট তৈরি হবে, এখানে তো প্রচুর চাকরির অফার, এখানে মানে তেল গ্যাসের কোম্পানি এত বেশি আছে, মানে চাকরির কোনো অভাব নাই। কিন্তু ওই ওই মানে সিস্টেমটা এখানে এখনো চালু হয় নাই যে পিএইচডি করে ওখানে জবে এনরোল করবে। তো এই জন্য আসলে এখনো তারা সিস্টেম এভাবে আপডেট করে না। যখন তারা দেখবেন আমাদের অনেক প্রচুর পিএইচডি গ্রাজুয়েট হয়ে গেছে,
ইউনিভার্সিটির একটা হেডেক থাকবে না, আমাদের গ্রাজুয়েট গুলোকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। তখন তারা মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে একটা হয়তো ওয়েতে চলে আসবে আর কি। তো অনেকের একটা কমন জিনিস থাকে যে ইউএসএ তো আমি পাশ করার পর জব পাচ্ছি, এখানে পাচ্ছি না। এখানে জব করার মতো লোকই ছিল না আগে। যারা পিএইচডি করতো, মাস্টার্স করতো, তারা মানে এখান থেকে চলে যাইতো। তাহলে তো এদের আসলে এটা নিয়ে কোনো হেডেক থাকার কথা না। তো যখন এটার রেট বাড়বে না, এখানে তারা থাকতে চাচ্ছে, আমরা ইউনিভার্সিটির আমাদের বাংলাদেশের যে এমবেসি আছে তাদের সাথে রেগুলার কথাবার্তা বলি এখন। তারা আমাদের বিভিন্ন প্রোগ্রামে আসে, অ্যাম্বাসেডর। তাকে এরকম বলা হচ্ছে যে আমরা আসলে অনেক স্টুডেন্টস আছে, তাদের কি করে, তো আমরা আস্তে আস্তে পলিসি ডেভেলপ করব। কারণ এখানে কত মানে যত কোম্পানি আছে সবগুলোতে ইন্ডিয়ান পাকিস্তানি ভরা, মানে তাদের এখানে থাকার রেট বেশি, কিন্তু বাংলাদেশি দেখা যায় বেশিরভাগই লেবার, ক্লিনার, সুইপার, মানে লোয়ার ক্লাস বেশি আছে। সো ওইরকম ভালো পজিশনে যাওয়ার মতো লোকই এখানে নাই বা থাকেই না, সব ইউরোপ আমেরিকা চলে যায়। এই জন্য পলিসিও ডেভেলপ করা হয়নি। তো আশা করি সামনে, তো আমার ইচ্ছা আছে হয়তো আমি এখানে থেকেও যেতে পারি যদি সবকিছু পজিটিভ থাকে। এরকম অনেকেই আছে আর কি যে থাকবে, তখন এই পলিসি গুলো তৈরি হবে আর। সো যেটা অনেকের প্রশ্ন থাকে যে এখানে পাশ করার পর কি হবে না হবে, আসলে এত কিছু ভেবে পিএইচডি হয় না। কেন, অনেকে ইউএসএ থেকেও জব পায় না, তো এখানে ইনশাল্লাহ হয়ে যাবে। কেউ যদি লেগে থাকে জি জি পিএইচডি শেষ করার আগে সে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রাখলো, প্রফেসরের সাথে, প্রফেসর গুলো সব কোম্পানির সাথে রিলেটেড। প্রফেসর যদি জি রিকমেন্ড করে যে আমার স্টুডেন্ট একটা আছে, তাকে এখানে নিতে হবে, ইটস ভেরি ইজি। তো আর রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, মেইন কথা এটাই যে জি জি আপনাকে অবশ্যই। এখানে আসতে আল্লাহর উপর ভরসা করে আসতে হবে। এখানে আসার পর যে আমি এই যে আমি 4বার ওমরা করলাম, আমি দেশে থাকলে তো এখনো জীবনে আসতে পারি নাই, টাকা ছিল, সময় ছিল না, বা এটা হয় নাই, এখানে করতে পারতেছি। এরকম মানে ট্রেড অফ, মানে বিভিন্ন কিছু। তবে এখানে জব করতে চাইলে ইনশাল্লাহ রাস্তা তৈরি হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ভাইয়া আমার একটা আপনার প্রশ্ন ছিল হুম, যে ভাইয়া, ওখানে ইউনিভার্সিটিতে যে সিজিপি এর বিষয়টা বললেন যে 3 আপ থাকতে হবে, এটা কি প্রতি সেমিস্টারে নাকি ওভারঅল সিজিপিএ 3 আপ থাকতে হবে? প্রথম সেমিস্টারে তো 3, এর পরের গুলাতে কিউমুলেটিভ, মানে ওভারঅল 3 এর উপর মেনটেন করতে পারলেই হবে। বাট 3 এর উপর মেনটেন করা ইজ নট, মানে বাংলাদেশে যেমন 3 এর উপর পাওয়া খুব সহজ। আমি তো প্রথমে বললাম যে এখানে স্কেলটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে গ্রেডিং বাংলাদেশের মতো অ্যাবসলিউট না, মানে এখানে রিলেটিভ গ্রেডিং হয়। রিলেটিভ গ্রেডিং কি, প্রথমে প্রথম স্টুডেন্ট গুলো প্লাস পাবে, মাঝখানে গুলা এ পাবে, তারপরে বি, এরকম। মানে কত নাম্বার পাইছে ডাজন্ট ম্যাটার, অনেক কোর্সে, আবার কোনো কোর্সে অ্যাবসলিউট যে 70 পাইলে এত, 80 পাইলে এত, 90 পাইলে এত, বা মানে প্রফেসর হাতে সবকিছু, প্রফেসর যেভাবে চায়। মানে দুইটা সিস্টেম চালু আছে যে সাপোজ আমি একটা কোর্সে 92 পাইছি, এ প্লাস পাইনি, কারণ অনেকে 95 পাইছে। তো একটা প্রফেসর সবাইকে এ প্লাস দিবে না, সে প্রথম কয়েকজনকে বাছে নিচে এ প্লাস দিব, তারপরে এ, তারপরে বি, এরকম। মানে 80 পাওয়ার পরেও হইতে পারে যে আমি সি পাইছি। বুঝাইতে পারছি কিনা? জি জি, বুঝতে পারছি। থ্রি মেনটেন করা ইজ নট এখানে ইজি। বাংলাদেশে যেমন কিছু না পড়লেও 3 পাওয়া যায়, যে বাংলাদেশে তো 80 তে এ প্লাস, আর আমার এখানে 80 তে বি। তাহলে বুঝতে হবে যে আসলে এখানে আসলে, এবং 3.5 এর পরে আর 3.25 নাই, 3.5 এর পরে 3, এটা একটা সমস্যা এখানে। মানে প্রথমে 4, 3.75, 3.5, দেন 3, দেন 2.75। তো এখানে একটা বড় গ্যাপ থাকার কারণে 1 মার্কের জন্য কেউ 3.5 এর জায়গায় 3 পেয়ে গেল, এরকম হয় আর কি। মানে এখানে আসলে অ্যাটেন্টিভ থাকতে হয়, কেউ গা ছাড়া ভাবে যদি থাকে, সে 2 দিন পরে দেশে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইয়া আমি একটু কমপ্লিকেটেড ব্যাপার বলবো। আমার হচ্ছে পার্সোনাল, আমার হচ্ছে আমি ট্রিপলিতে এমএসসি করেছি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে। তো এখন আমার হচ্ছে এটা 18-19 সালের দিকে করা হয়েছে, শেষ হয়েছে। এরপরে আর আমি আসলে কন্টিনিউ করতে পারিনি, বাংলাদেশে বিসিএস দিচ্ছিলাম, তো এই জন্য পিএইচডির দিকে আর যায় নাই। তো এখন আমি চাচ্ছি যে আসলে সৌদিতে সেটেল হওয়ার ব্যাপারে, বা সৌদিতে পিএইচডি যদি করা যায়। তো আমার অলরেডি এজ 32 হয়ে গেছে, 32+ হয়ে গেছে। তো এখন তো মনে হয় না আর এমএসসি তে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এখানে এখন আর সুযোগ থাকছে না, এখন ডিরেক্ট পিএইচডি অথবা রেগুলার পিএইচডি, মানে আফটার মাস্টার্স, মানে মাস্টার্স করা আছে তাদের জন্য রেগুলার পিএইচডি, যাদের ব্যাচেলর করা আছে তাদের জন্য ডিরেক্ট পিএইচডি। এবং এখন ভাইয়া আপনি প্রবলেম সেটা হচ্ছে আমার কোনো পাবলিকেশন, পাবলিকেশন সিজিপিএ ভালো আছে? সিজিপিএ 5 ভাইয়া, 3.5। তো এখন পাবলিকেশন ট্রাই করেন, কারণ একটা রিভিউ পেপার এখন লেখা খুব ইজি, বিভিন্ন এআই টুলস আছে, চেষ্টা করেন। বা যার আপনার সুপারভাইজার বা যে রিসার্চ করে আপনার ফ্রেন্ডের মধ্যে, তাদের সাথে বলে যদি একটা পেপার পাবলিশ করা যায়, এন্ড ভালো আইএলটিএস সিজিপিএ আইএলটিএস স্কোর থাকে, আর প্রফেসরকে মেইল করতে থাকে।
এটা জি আসলে গুড হয় আর অ্যাপ্লাই করতে আমি আমি হচ্ছে ওই যে স্টাডি ইন সৌদি ওই পোর্টালে লাস্ট টাইম অ্যাপ্লাই করেছিলাম, ওভাবে আসলে মানে রিপ্লাইটা পাই নাই, তো এই এটা জন্য। হচ্ছে কিং ফাহাদের জন্য না। কিং ফাহাদ ওইভাবে রিক্রুট করে না। ওইটা হলো কিং ফাহাদ বাদে যেগুলো ইউনিভার্সিটি থাকে, কিং জি আমি আব্দুল্লাহ। জানি ফাহাদ আলাদা সেটা। তো এখন আমি আপনার কাছে, আপনি যেহেতু সৌদিতে আছেন, আমি একটু জানতে চাচ্ছি যে মানে কোনো নিচের দিকের ইউনিভার্সিটি বা এগুলো এরকম কি কিছু আছে যেখানে আমি অ্যাপ্লাই করলে হয়তো ইজিলি পাবো বা কিছু? এখানে সমস্যা একটা হইলো যে আমাদের কিং ফাহাদ এবং কিং আব্দুল আজমান কাউস এই দুইটা ছাড়া বাকিগুলার ভিসা প্রসেসিং ইটস ভেরি স্লো। এরকম আমি অনেক দেখছি যে কিং সৌদ বা কিং আব্দুল আজিজে হয়েছে, কিন্তু 2 বছরেও ভিসা পায়নি। বাট আমাদের ইউনিভার্সিটির ভিতরেই ভিসা অফিস আছে। মানে আমাদের আচ্ছা ইউনিভার্সিটির জন্য আলাদা করে একটা ভিসা অফিসের ব্রাঞ্চ এখানে আছে। আমাদের যত ভিসা সংক্রান্ত কাজ, পাসপোর্ট, ভিসা, সব আমরা এখান থেকে করি। তো এদের জি খুবই ফাস্ট। মানে আমরা অ্যাডমিশন হওয়ার কয়েকদিনের পরেই ভিসার কাগজ পেয়ে গেছি হাতে, যেটা অন্য ইউনিভার্সিটির পাইতে ভিসা প্রসেস করতে 2 বছর 3 বছর লাগে যায়, অনেকে যাইতেই পারে না। অ্যাডমিশন হয়েছে, ফান্ডিং হয়েছে, বাট ভিসা না পাওয়ার কারণে যাইতে পারে না। আচ্ছা ভাইয়া, আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম যে বাচ্চা সহ কি ওনারা ভিসা দেন? মানে আমার বেবি আছে একটা। এই তো বললাম, প্রথমে আপনাকে একা আসতে হবে। এসে 1 মাসের মধ্যে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, স্পাউস, বাচ্চা সব নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো ভাইয়া এক্ষেত্রে কি একটা কাজ করতে পারবো আমি, এরকম যে হচ্ছে আমি অন্য কোনো দেশে যে আবার এমএসসি করলাম, করে একটা পেপার পাবলিশ করে দেন আসলাম? গুড অপশন, দ্যাটস এ ভেরি গুড অপশন। এবং এরকম অনেকে এখানে আছে যারা মালয়েশিয়াতে মাস্টার্স করছে, জাপানে মাস্টার্স করছে, করে এখানে আসছে। এবং তখন আরো অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে। আচ্ছা, জি, থ্যাংক ইউ ভাইয়া। পরবর্তী ভাই- তো ভাইয়া, আসসালামু আমার আলাইকুম। একটু অফ টপিক একটু প্রশ্ন ছিল যে লাস্ট 10 দিন, যে সামনের 10 দিন আর কি, যেটা আপনি রিসার্চ এরিয়া করাবেন, ওটা মানে কি কি করাবেন, এটা যদি একটু ইন ডিটেলস বলতেন। আমি তো আন্ডার গ্রেডের বেসিক রিসার্চ, ধরুন কি ওই রিসার্চ নিয়ে কিছুই জানে না বা হালকা রিসার্চ জানে, এটা ওটা জানে, তাদের জন্য আর কি, মানে অ্যাডভান্স লেভেলের না। মানে ধরেন রিসার্চ পাবলিশ বা এই বিভিন্ন যে আমাদের প্ল্যাটফর্ম আছে, স্কোপাস, গুগল স্কলার, তারপর মেন্ডেলি, বিভিন্ন জিনিসের সাথে পরিচয় করানো। এবং রিসার্চ যে একটা মোটিভেশন কেমনে করতে হয়, বা রিসার্চ শুনে অনেকে ভয় পায়, এই ধরনের বেসিক কোর্স আর কি। আন্ডার গ্রেডের ধরো যারা যারা একদম সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে মানে রিসার্চ নিয়ে তো আইডিয়া নাই, তাদের জন্য কোর্স আর কি। এরপরে আস্তে আস্তে আমার তো একটা ওখানে সেন্টার করছি, আমার হ্যাঁ, আমি লোকেশন। তো আপনার আর কি মেসেজ দিছিলাম যে আমি রিসার্চ এরিয়া করতেছি, কাজ করতেছি। মনে করেন যে থিওরিটিক্যাল বিষয়গুলো পড়া শেষ, এটা সুপারভাইজার সব পড়াই দিচ্ছে। রিসার্চ পেপারও করা শেষ। এখন হচ্ছে মডেল ট্রেনে আছি, বাট মডেল ট্রেনে হচ্ছে যে কোড রান করতে চাই, এরর গুলো আসে, এটা আর কি একটু সমস্যা হচ্ছে, এটা কাজের মধ্যে আছে। দেন এটা একটু কি স্টেপ বাই স্টেপ বুঝাবেন কিনা, যে কিভাবে মডেল ট্রেন স্টেপ বাই স্টেপ করতে হয়, কিভাবে আউটপুট নিয়ে আসতে হয়। ওইটা সম্ভবত এই কোর্স আমরা মানে অত ডিটেলসে যাব না, কারণ এখানে সবাই নতুন, তো নতুনদের ক্ষেত্রে মডেল ট্রেনিং এর জন্য অ্যাডভান্স কোর্স লাগবে। ইন শর্টে যে এআই দিয়ে কিছুটা কিভাবে হেল্প করে, হেল্প নিয়ে কিভাবে মডেল ট্রেন করে আউটপুটটা নিয়ে আসা যায়, যদি একটু স্টেপ বাই স্টেপ বুঝিয়েছেন তাহলে ভালো হতো আচ্ছা, আমি আমার জন্য। এটার জন্য হয়তো একটা কোর্স পার্ট রাখতে পারি, এটা স্পেশালি। হইলে আর কি, মনে করেন যে আমি যদি আমার প্রপোজড মডেলের যদি আমি আউটপুটটা নিয়ে আসতে পারি, দেন আমি রিসার্চ পেপারটা লেখা শুরু করতে পারবো। ঠিক আছে, ওইটা আমরা ওই ক্লাসে আলোচনা কালকে আমাদের ক্লাসটা শুরু হবে, কালকে আলোচনা। এখন কিং ফাহাদ ভাই, সৌদি ওকে। আরব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি আসসালামু ভাই, আলাইকুম ভাইয়া। ঠিক আছে। হ্যালো। জি, আমি হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে পাবলিক একটা ইউনিভার্সিটি থেকে অনার্স করছি কম্পিউটার সায়েন্সে। তো আমার সিজিপিটা একটু লো, আমার সিজিপি হচ্ছে 3.24 আর কি। কিন্তু আমার হচ্ছে একটা এলসি বা জার্নাল পেপার আছে, আর আইইইই কনফারেন্স পেপার আছে অ্যাজ এ ফার্স্ট অথর। এখন রিসেন্টলি আরো কিছু পেপার নিয়ে কাজ করতেছে আর কি। তো আমার পক্ষে কি মানে কি ফুলি ফান্ডেড মাস্টার্স বা ডিরেক্ট পিএইচডি এগুলো কি পসিবল কিনা? আপনার যেহেতু মাস্টার্স আছেই, তো ট্রাই ফর না, আমার পিএইচডি। মাস্টার্স নাই, আমি শুধু অনার্স করছি, ব্যাচেলর, সিজিপিটা কিন্তু একটু ভালো পাবলিকেশন হলে আছে আর ভালো কি। হতো। তো এই তো মানে সিজিপিএ কম থাকলে পাবলিকেশনটা তখন বেশি ইম্পর্টেন্ট আর কি। জি। আপনি এই দুইটা পেপার সহ আপনি প্রফেসরদের সাথে, আপনি কম্পিউটার সায়েন্স না, এখানে কম্পিউটার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো কম্পিউটার সায়েন্স মানে ইনফরমেশন কম আইসিএস, আর একটা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিওই। মানে কম্পিউটার ডিপার্টমেন্টের দুইটা ভাগ, যেটা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং মানে এক নামে পড়ানো হয় আন্ডার গ্রেডে, বাট এখানে দুইটা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স। সো আপনি আপনার যেটা মানে চয়েস অফ ইন্টারেস্ট, এরকম প্রফেসরের সাথে একটু যোগাযোগ করেন।
আপনার কাজকে বুঝান, মানে আপনি জাস্ট তারে এটা বুঝান যে আমি আসলে ক্যাপাবল অফ ডুইং রিসার্চ এন্ড এখানে সাস্টেন করতে পারবো। তারপরে কার কার রিপ্লাই পান সেই অনুযায়ী তার সাথে যোগাযোগ করেন, এরপরে অ্যাপ্লাই করতে থাকেন নেক্সট ফলের জন্য। না হলে পরে উইন্টার আবার অ্যাপ্লাই করেন, এর মাঝখানে যদি কোনো পেপার পাবলিশ করা সম্ভব হয়। মানে এখন যেহেতু আপনার সিজিপিএ কম, সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর রিসার্চ ক্যাপাবিলিটি which makes the professor interested to you. So that's the point actually. আর আইএলটিএস কি ম্যান্ডেটরি ওখানে? হ্যাঁ, আইএলটিএস বা ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে। আইএলটিএস 6.5 এর উপরে, আর ডুওলিঙ্গোর মার্কসটা আমার সাথে এখানে নেই, ওয়েবসাইটে দেখা যাবে। ডুওলিঙ্গো, আইএলটিএস, টোফেল সবই নেই। আর কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। সালাম। আমার একটা প্রশ্ন ছিল, আমি এই ফলে অ্যাপ্লিকেশন করছি ডাইরেক্ট পিএইচডির জন্য। তো আমার আসলে কেমিস্ট্রি আমার সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। তো বিএসসি আর এমএসসি আমি কমপ্লিট করছি, কিন্তু যখন আমি অ্যাপ্লিকেশন সাবমিট করি তখন আমার এমএসসি রেজাল্ট হয় নাই। রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু আমি ট্রান্সক্রিপ্ট হাতে পাই নাই, ফলে সার্টিফিকেট দিয়ে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করি আর কি। তো আমার এমএসসি যে থিসিস এর কাজ ছিল ওইটা কি, আমার দুটো পেপার ছিল এবং কিছু প্রেজেন্টেশন ছিল এখানে। এটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি, কিন্তু এখনো আন্ডার রিভিউ পজিশনে আছে। আমি অবশ্য সেন্ট্রালি অ্যাপ্লাই করছি, কোনো প্রফেসরের সাথে আগে এরকম যোগাযোগ করি নাই। এখন এটা ব্যাকগ্রাউন্ডে আমি যদি প্রফেসরদের সাথে এখন যোগাযোগ করি, অবশ্য আমি কয়েকটা প্রফেসর যাদের সাথে আমার কাজগুলো ম্যাচ হয় তাদের তালিকা আমার এসওপিতে মেনশন করছে, তাদের নাম। হ্যাঁ, তো এখন যদি তাদের ওই স্পেসিফিক পার্সনগুলোর সাথে যদি আমি যোগাযোগ করি, তাহলে সেটা কি আমার আহ, কোনো ইম্প্যাক্ট রাখবে কিনা? যদিও আমি পজিটিভ পজিটিভ, আপনি অ্যাপ্লাই যোগাযোগ করতে পারেন, এবং বাংলাদেশেরও মনে হয় টিচার আছে ওখানে, যোগাযোগ করতে পারেন। আপনার কাজকে, আপনার সাথে যার মিলে মোটামুটি ফিল্ড, তাকে বলতে পারেন যে আমার অ্যাপ্লিকেশন আইডিয়া তো, আমি অ্যাপ্লাই করছি, একটু মানে হুম, রিসোর্স পাইলে পাইলে, না পাইলে নাই, বাট ট্রাই করা যেতে পারে। হুম, আমি ইতিমধ্যে শুনছি যে, যেটা আমি বিভিন্ন গ্রুপে খবর পেলাম যে বেশ কয়েকজনকে ইন্টারভিউর জন্য মেইল করা হয়েছে। তো আমি যদি এরকম কোনো রিপ্লাই এখনো পাই নাই, তো এটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি যে এখন যদি টিচারদের সাথে যোগাযোগ করি তাহলে সেটা কি কোনো ইম্প্যাক্ট আসবে? না না, নট এ ব্যাড ইম্প্যাক্ট, এখানে সমস্যা নাই, আপনি যোগাযোগ করতে পারেন। আর ইন দ্য মিন টাইম যদি মেইল পান, মেল শুরু হয়ে গেছে, ইন্টারভিউ শুরু হয়েছে অ্যাকচুয়ালি, বিকজ দে আর মানে বেশ ফাস্ট, কারণ জানুয়ারিতে ইনটেক হইলে আহ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ভিসা কনফার্ম করতে হবে। সো এরা এই আগস্ট সেপ্টেম্বর 2 মাসটাকে কাজে লাগাবে। আমাদের সামার ব্রেক ছিল 5 তারিখ পর্যন্ত, সো 5 তারিখের পর থেকে মেইনলি কাজ শুরু হয়েছে। সো ওয়েট করেন, দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন এখানে রিজিক রাখে। আর প্রফেসরের সাথে মেইল যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কারো প্রশ্ন আছে কোনো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে আমি হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডে, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু কোশ্চেন। জি বলেন। আচ্ছা, আমার তো মানে আমি রিসেন্ট গ্রাজুয়েট, তো আমার তো কোনো রিসার্চ বেসড কোনো ওয়ার্ক নাই, তাহলে যদি আমি সামনে অ্যাপ্লাই করি সেই জন্য আমি রিসার্চ সাথে সাথে যুক্ত হতে হবে। রিসার্চ, আপনার আন্ডারগ্রেড যে রিসার্চ আছে আর কি, থিসিস, ওইটাকে পাবলিশ করার চেষ্টা করেন। পাশাপাশি ডিটারমেন্ট যদি হন, আপনি শুনেন যে আপনি বাইরে পড়তে যাবেন, সে এখানে হোক বা বাইরে হোক, তাহলে আপনার রিসার্চে একটু হলেও মানে সময় দিতে হবে আর কি। মানে আপনি মাঝখানে অ্যাপ্লাই করতে থাকলেন, মানে সামনে যতগুলো অ্যাপ্লিকেশন আসে করতে থাকেন, ইন দ্য মিন টাইম রিসার্চ পাবলিশ করার চেষ্টা করেন, সেটা রিভিউ পেপার হোক, আপনার আন্ডারগ্রেড থিসিস হোক, অথবা যারা রিসার্চ করে আপনার বন্ধু বান্ধবের মধ্যে টিচার, তাদের সাথে একটু কোলাবোরেট করে যদি কিছু পাবলিশ করা যায়, দ্যাটস এ পজিটিভ ইমপ্রেশন ফর ইউ। আর সিজিপি ভালো থাকলে তো আরো ভালো। অ্যাপ্লাই করতে থাকেন পাঁচ কাজ। আর আন্ডারগ্রেড থিসিসটা অন্তত যদি অ্যাপ্লাই করার সময় দেখানো মানে সুযোগ থাকে যে আমি কাজটা করছি, মানে এসওপি যেটা থাকে এসওপি তে লিখবেন। আর অ্যাপ্লাই করার সময় এসওপি, তারপরে আমাদের যে এখানে এসওপি টা, বাকি জিনিসগুলো তো ফর্মাল, ট্রান্সক্রিপ্ট,
এসওপিটা নিজে লিখতে হয়, ওইটা একটু সময় দিয়ে সুন্দর করে, এটার জন্য অনেক ভিডিও আছে ইউটিউবে, দেখবেন কিভাবে এসওপি লিখতে হয়, কিভাবে সুন্দর করতে হয়। এসওপিটা খুব ইম্পর্টেন্ট, এটা যেন সুন্দর হয়, স্টেটমেন্ট অফ পারপাস, এটা যেন সুন্দর মতো সাবমিট করা হয়। মানে ওটাতে আমি পেপার না থাকলেও আমি যে ক্যাপাবল, আমি যে রিসার্চ ইন্টারেস্টেড, এটাকে এক্সপ্রেস করার চেষ্টা করা। যদি হচ্ছে স্পাউস ভাইয়া, থাকে এসওপি সেক্ষেত্রে কত পেজের মধ্যে মেনটেন করতে হবে, এটা ওয়ার্ড লিমিট এসওপিটা? নর্মালি 2 পেজ বা ম্যাক্সিমাম 2 পেজ, বা কোথাও কোথাও পেজের লিমিটেশন থাকে 1 পেজ। যদি আমার 2 এসওপিতে পেজের আমি বেশি হয়ে যায়? না, দ্যাটস নট, মানে এসওপি তো পড়ে, অল্প সময়ের মধ্যে পড়ে একটা ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে আসলে এত বড় না হয় ভালো। তো চাইলে আমার আমি ভাই আমার এসওপি কি করতে পারি, লিখতে লিখতে আপনি প্রায় 3.5 পেজ হয়ে গেছে, এখন এটা হচ্ছে চাইলে হলো কমাইতে হবে, কম্প্রেস করে নিয়ে আসতে হবে। কমাইতে হবে। কারো মানে যদি এসওপি, আমার আমার এসওপি আছে অনেক, আমি যে বলে করছিলাম, কারো লাগলে আমাকে নক দিবেন, এসওপি শেয়ার করবো ফর আচ্ছা রেফারেন্স। ভাইয়া। আর কেউ কিছু বলবেন? আমি কোথাও যদি চাই তাহলে কি ম্যানেজ করবো বা যে স্কলারশিপ ফান্ডিংটা দেয়? মানে স্পাউস সহ গেলে, আমি ওটা একটু আগে বলছিলাম, আপনাদের ডিসকাউন্ট ছিলেন, যে এখানে স্পাউস আসার নিয়ম হলো প্রথমে, মানে যার অ্যাডমিশন হয়েছে সে নিজে আসবে, এসে উইদিন 1 or 2 months he can manage to bring her spouse, family, baby, everything he can, he or she can bring here, বাট প্রথমে একা আসতে হবে, এরপর এসে, এবং যে স্কলারশিপ দেয় ইটস মানে মোর দেন এনাফ টু, মানে তার যে এক্সপিরিয়েন্স হবে তার সেটা এনাফ। কারণ এখানে একটা সুবিধা হলো যে এয়ার টিকিট দিয়ে দেয় যাওয়া আসা প্রত্যেক বছর, এবং সাপোজ কেউ যদি সামার ব্রেকে না যায়, সে উইন্টার ব্রেকে যেতে চায়, তাহলে ওই টিকিটটা দেশে উইন্টার ব্রেকেও যাইতে পারবে যদি সামারে এখানে থাকতে চায়। মানে দ্যাটস ইউজেবল এনি টাইম ইন দ্য ইয়ার। এই অপরচুনিটি মনে হয় না আর পৃথিবীর অন্য কোনো দেশে সেভাবে দেয়, যে এয়ার টিকিট ম্যানেজ করে দেয় ইউনিভার্সিটি থেকে, মেডিকেল ফ্রি, এবং এদের পাঁচ ক্ষেত্রে হাজার তো কোনো টাকার মধ্যে কোনো ট্যাক্স রেস্ট্রিকশনস নাই। নেই? হুম। ফিমেলদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস আছে যে মার নিজের? ফিমেলরা এখানে খুবই, মানে তারা এনকারেজ করতেছে এখন, যে ফিমেল, মানে ফিমেল অ্যাপ্লাই করলে নিয়ে নিচ্ছে মোটামুটি, কারণ তারা আসলে ডাইভার্সিটি বাড়াইতে চায়, এই জন্য ফিমেলরা অনেকেই আসতেছে, পরবর্তীতে স্পাউস নিয়ে আসতেছে। হ্যাঁ, এমওআই অ্যাকসেপ্ট হয় না? হুম? না, এখানে আপনি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দেখলেই বোঝা যাবে আর কি। এখানে টোফেল, ডুওলিঙ্গো আর আইএলস। আচ্ছা। আর কেউ কোনো প্রশ্ন করবো? আসসালামু আলাইকুম। আমার আরেকটা বিষয় একটু জানা ছিল সিম্পলি, যেমন আমি অ্যাপ্লাই করলাম, আমার ওয়াইফ অ্যাপ্লাই করলো, আমরা দুজনেই অ্যাপ্লাই করি। এখন যদি স্পেসিফিক কারণ হয়, সেক্ষেত্রে সাথে যে সে পরবর্তীতে গেল, তখন সে কি এখানে অন্য কোনো কাজ করতে পারবে, বা আহ, এই ধরনের কোনো এক্সেস বা সুযোগ কি তার থাকে কিনা? এখন এখানে সেও আসার পরে যদি ক্যাপেবল। বাইরে কাজ করা স্টুডেন্টও পারবে না, তার স্পাউসও পারবে না, অফিসিয়ালি কাজ করতে পারবে না, আনঅফিসিয়ালি, দ্যাটস ডিফারেন্ট কিছু। অফিসিয়ালি কাজ করার সুযোগ নেই এই ভিসা দিয়ে। এবং তবে এখানে আসার পর ওয়াইফ যদি অ্যাপ্লাই করে, তার যদি হয়ে যায় তাহলে হলো। অনেকে এরকম আছে যে প্রথমে স্পাউস নিয়ে আসছে, সে অ্যাপ্লাই করছে, তার আবার হয়েছে। তো এটা হতেই পারে, আমাদের সাথে এক বছরের ভাই আসছে, ওনার প্রথমে উনি আসছে গত সেমিস্টারে, এবার ওনার ওয়াইফ আবার অ্যাপ্লাই করছে, ওনার ওয়াইফে হয়েছে, সেও আসতেছে, চলে আসছে অলরেডি, সেমিস্টার শুরু হয়ে গেছে। তো এটা পসিবল এখানে আসার পরে অ্যাপ্লাই করে। এবং তখন যদি তার সৌদি, এখানে আসার পরে সে সৌদি একটা ইকামা পাবে, রেসিডেন্ট আন্ডার ইউ, মানে যে আসবে তার আন্ডারে, ওই ইকামাটা এখানকার সৌদির যে নাগরিক তাদের ইয়াটাকে রিপ্লেস, মানে সে সৌদি হিসেবে তখন অ্যাপ্লাই করবে। এটা মোর চান্স টু অ্যাকসেপ্ট হিয়ার, এখানে আসার পর যদি অ্যাপ্লাই করে। আচ্ছা, আমি একজন বলছি আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট হবো, ফেসবুকে আমাকে পাবেন, আমি এখানে আমার ইমেল আইডিটা লিখে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি, চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার
ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, সৌদি নাম্বার। চাইলে আমার সাথে যে কোনো বিষয়ে যে কোনো সময় যোগাযোগ করা যাবে। মানে আমরা এখানে আসলে আমার একটা মোটিভেট হলো যে এখানে যত বাংলাদেশ এখানে আসতে পারে, কারণ কমিউনিটি বড় হবে। এবং একটা মানুষ ধরেন ইউএসএ গেলে সে কখন হারামের সাথে মিশে যায় তার ফ্যামিলি, এখানে আসলে অন্তত একটা ইসলামিক পরিবেশ, উমরা করা, এখানে মসজিদের মানে প্রত্যেকটা জায়গায় মসজিদ এবং নামাজের সময় ব্রেক, সব মিলে মনে হয় যে আপনি একটা আসলে জান্নাতে আছেন। মানে মনে হবে আর কি, এক সময় খাবার রান্না করতে হয় না, এখানে হোস্টেল মানে রেস্টুরেন্ট আছে, স্টুডেন্ট সেখানে গেলে ভালো খাবার পাওয়া যায় উইথ লো প্রাইস। সো ইটস এ গুড প্লেস টু লিভ ইন অ্যাকচুয়ালি। আর ফ্যামিলি নিয়ে আসলে আরো ভালো লাগবে। এখানে আবাসিক জায়গাতে সবাই বাংলাদেশ, আমরা বাংলাদেশের একসাথে থাকি, মানে এক জায়গার মধ্যেই কাছাকাছি বাসা নিয়ে সবাই থাকি, সবার ফ্যামিলি সবাই ইন্টারেক্ট করে, তারা বাসায় দাওয়াত দেয়, আমরা গেট টুগেদার করি। মানে ইউনিভার্সিটির ভিতরেও ভালো লাগবে আর ফ্যামিলি আনার পর বাইরেও ভালো লাগবে। সো আই থিঙ্ক ইট উইল বি এনজয়েবল ইনশাল্লাহ। ইমেল দেখা যাচ্ছে না? হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখা যাচ্ছে না? হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলেই কথা হবে ইনশাল্লাহ। আর ফেসবুকে আমার আব্দুল সবুর নামে সার্চ দিলেই চলে আসবে আশা করি। ফেসবুক লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখানে। আর কারো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি সেশনটা। সবাইকে অনেক ধন্যবাদ। দোয়া করি সবাই রেসপন্স পান, এখানে আসেন, এখানে সেটেল হন, আল্লাহ তাআলা সহজ করুন। শেষ করছি তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ইনশাআল্লাহ।